হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে 8ই আগস্টের থার্ড শিফটে আসা যতগুলো কোশ্চেন এসেছিল, জিকে থেকে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সায়েন্স থেকে, কম্পিউটার থেকে, সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। এই ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। পরবর্তীকালে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে, কালকে পরশু আগামী দিনে যাদের পরীক্ষা রয়েছে, তারা কিন্তু ভীষণ উপকৃত হবে। কারণ এনটিপিসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে কিন্তু তোমার ডাইরেক্ট একদম হুবহু কোশ্চেন রিপিট চলে আসে। তাই এইরকম ভিডিও দেখতে থাকবে, তোমরাই উপকৃত হবে। জেলা আদালতের প্রধান কাকে বলা হয়? দেখো, জেলা ও দায়রা জজকে। ভারতীয় সংবিধানের 233 নম্বরের ক অনুচ্ছেদের অনুসারে যে কোনো রাজ্যে জেলা বিচারককে নিয়োগ করে রাজ্যপাল হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে। জেলা জজদের দেওয়ানি এবং ফৌজদারি উভয় কোর্টেই কিন্তু মামলা বিচারের জন্য এখতিয়ার রয়েছে, অর্থাৎ তারা কিন্তু দেওয়ানি কোর্টেও বিচার করতে পারবে এবং ফৌজদারি কোর্টেও কিন্তু তারা বিচার করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, যে সম্প্রতি খবরে থাকা মংলা বন্দর কোন দেশে অবস্থিত? দেখো, বাংলাদেশের বৃহত্তম বন্দর মংলা বন্দরে একটি টার্মিনালে পরিচালনার অধিকার অর্জন করে ভারত কৌশলগত মাইলফলক অর্জন করেছে। এই উন্নয়ন ভারত মহাসাগরের ভেতরে সামুদ্রিক প্রভাব বৃদ্ধি করে এবং চীনের আঞ্চলিক সম্প্রসারণের বিরুদ্ধে সীমান্ত কৌশলকে শক্তিশালী করে। পরবর্তী প্রশ্ন দেখো কি ছিল, 2025 সালে প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম ছিল হচ্ছে স্বর্ণিম ভারত, ঐতিহ্য ও উন্নয়ন। ভারত 26শে জানুয়ারি 2025 তারিখে তার 76তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে, যেটার সময় অর্থাৎ এই 2025 সালে যখন প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় তখন প্রধান অতিথি ছিলেন কিন্তু ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি মহামান্য প্রবোয়ো সুবিয়ান্তে। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরবর্তীতে এটাও আসতে পারে যে এবার অর্থাৎ 2025-এর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন, তখন উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোয়ো সুবিয়ান্তো। আর যেটা কততম প্রজাতন্ত্র দিবস পালন করলো ভারত সম্প্রতি 2025-এর 26শে জানুয়ারি, তখন হয়ে যাবে 76তম। পরবর্তী প্রশ্ন কি বলছে, উমিয়াম হ্রদের অপর নাম কি? বড় পানি লেক। এই উমিয়াম হ্রদকে কিন্তু অন্য নামে বড় পানি লেক নামেও ডাকা হয়। এটি ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে প্রায় 15 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। এটি একটি কৃত্রিম হ্রদ যা 1960 সালে উমিয়াম নদীর উপর একটি বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি করা হয়েছিল। তাহলে পরীক্ষা এটা আসতে পারে যে ভারতের উত্তর পূর্ব ভারতের একটি কৃত্রিম হ্রদের নাম বলো, তখন কিন্তু উমিয়াম হ্রদ বা বড় পানি লেক হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে কল্যাণ রাষ্ট্রের কথা বলা হয়েছে? এটি কিন্তু 38 নম্বর ধারার সাথে সম্পর্কিত, অর্থাৎ 38 নম্বর ধারাতে ভারতের জাতীয় কল্যাণ রাষ্ট্রের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রামমোহন নাইডু কোন মন্ত্রকের প্রধান? অর্থাৎ রামমোহন নাইডু তিনি কেন্দ্রের কোন মন্ত্রিত্ব সামলান? রামমোহন নাইডু বর্তমানে ভারতের 33তম কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনের মন্ত্রী এবং 10ই জুন 2024 সাল থেকে তিনি কিন্তু এই পদে রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, পরিকল্পনা কমিশন কোন ধরনের সংস্থা? পরিকল্পনা কমিশন ছিল এক সাংবিধানিক সংস্থা। পরিকল্পনা কমিশন 1950 সালের 15ই মার্চ একটি নির্বাহী প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিকল্পনা কমিশনের বিলুপ্তি ঘোষণা করেন, অর্থাৎ পরিকল্পনা কমিশনকে বাদ দিয়ে তিনি নতুনভাবে 1 জানুয়ারি 2015 থেকে নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত করেন। অর্থাৎ তিনি ওই যে পরিকল্পনা কমিশন ছিল যেটা আমাদের 5 বছর অন্তর অন্তর হতো, সেটা কিন্তু চেঞ্জ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জায়গাতেই নীতি আয়োগের ঘোষণা করেন। পরবর্তী প্রশ্ন কি ছিল, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কে পরিচালনা করে? ভারতের রাষ্ট্রপতি কিন্তু এই কাজটা করে থাকে। ভারতের যতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আমাদের এখন, সবগুলো কিন্তু রাষ্ট্রপতি পরিচালনা করেন। বর্তমানে আমাদের ভারতের রাজ্য সংখ্যা হচ্ছে 28টি এবং ইউটি তোমার হয়ে যাচ্ছে 8টি। ঠিক আছে, মনে রাখিও। পরবর্তী প্রশ্ন কি বলছে, ধারা 229 কিসের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের 229 নম্বর অনুচ্ছেদ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রশাসনের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, 2012 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় নিম্নের কোনটি অন্তর্ভুক্ত হয়েছিল? পশ্চিমঘাট পর্বত। নেক্সট প্রশ্ন দেখো, র্যামের প্রধান কাজ কি? র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এর প্রধান কাজ হলো অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা। এটা আমি আগের দিনই এসেছিল পরীক্ষাতে এই প্রশ্নটা। ঠিক আছে, যে নির্দেশাবলী সংরক্ষণ করা যাতে সিপিইউ দ্রুত সেগুলিকে অ্যাক্সেস করতে পারে এবং প্রক্রিয়াকরণ দ্রুত হয়। অর্থাৎ র্যাম হচ্ছে তোমার একটা অস্থায়ী টাইপের মেমোরি, যার প্রধান কাজ হলো অস্থায়ীভাবে ডেটাগুলো সংরক্ষণ করা। এটা কি হয় যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেই সাথে সাথেই কিন্তু যেসব ডেটাগুলো তার কাছে ছিল সে সমস্তগুলোকেই মুছে ফেলে। পরবর্তী প্রশ্ন কি বলছে, পোষণ অভিযান
এবং বেটি বাঁচাও বেটি পড়াও কিসের সাথে সম্পর্কিত? পুষ্টি অভিযান, অপুষ্টি দূরীকরণ এবং পুষ্টির মাত্রা উন্নত করার সাথে সম্পর্কিত হচ্ছে এই পোষণ অভিযান। ঠিক আছে, তাহলে এখানে দুটো প্রশ্ন রয়েছে যে পোষণ অভিযান এবং বেটি বাঁচাও বেটি পড়াও দুটো স্কিম রয়েছে, ঠিক আছে, কেন্দ্র সরকারের। তো তার মধ্যে তোমার যে পোষণ অভিযান সেটা হচ্ছে পুষ্টি অভিযান, যেটা অপুষ্টি দূর করবে এবং পুষ্টির মাত্রাকে উন্নতি করার সাথে সম্পর্কিত এটা। আর বেটি বাঁচাও বেটি পড়াও মেয়েদের লিঙ্গ অনুপাত উন্নত করার এবং মেয়েদের যাতে শিক্ষার সাথে সাথে আরও তাদের উন্নতি হয় এবং শিক্ষার ব্যাপারে তারা যাতে জাগ্রত হয়, এই নিয়েই কিন্তু এই ক্যাম্পেইনটা করা হয়েছিল। তারপরে দেখো, গুরু রামভদ্রাচার্যকে কত নম্বর জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছিল? আমরা যদি দেখি তাহলে দেখবো যে 2023 সালে সাহিত্য ক্ষেত্রে তার নামের অসামান্য অবদানের জন্য 58তম জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু তিনি পেয়েছিলেন। যে বিনোদ কুমার শুক্লা 59তম জ্ঞানপীঠ পুরস্কার ভূষিত হয়েছেন 2024 সালে। এটাই কিন্তু লাস্ট, ঠিক আছে, তারপর আর দেওয়া হয়নি, এখন দেওয়া হবে। এখানে কিছু জ্ঞানপীঠ সম্পর্কে এক্সট্রা কিছু জিনিস জেনে রাখো, যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার শুরু হয়েছিল 1965 সালে, সেটা পেয়েছিল জি শঙ্কর কুরুপ। তিনি একজন মালায়ালাম লেখক ছিলেন। মালায়ালামে তার অনবদ্য সৃষ্টির জন্য 1965 সালে তাকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল। আশাপূর্ণা দেবী যদি বলি 1976 খ্রিস্টাব্দে প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, তিনি কিন্তু বাংলা সাহিত্যের জন্য পেয়েছিলেন, ঠিক আছে। তারপরে দেখো, অমিতাভ ঘোষ 2018 ইংরেজি সাহিত্যের জন্য প্রথম পুরস্কার পান। আর রামভদ্রাচার্য এবং গুলজার দুজনেই কিন্তু 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছিল। এবং সর্বশেষ বিনোদ কুমার শুক্লা 2024-এ সর্বশেষ পুরস্কার পেয়েছেন। তাহলে এটা কোনো ভুল নেই, এটা হচ্ছে ঠিকই আছে, ঠিক আছে। এই যে গুলজার, তাহলে দুজনে পেয়েছিল 58তম জ্ঞানপীঠ পুরস্কার, দুজনে পেয়েছে, একটা হচ্ছে তার সাথে গুলজারও কিন্তু পেয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সতীদাহ প্রথা বিলোপ আইন কবে কার্যকর হয় বা সমাপ্ত করা হয়? সতীদাহ প্রথা বিলোপকারী আইন, যাকে বেঙ্গল সতীদাহ নিয়ন্ত্রণ বলা হয়, সেটা কিন্তু 1829 খ্রিস্টাব্দে 4ই ডিসেম্বর 1829 খ্রিস্টাব্দে কার্যকর করা হয়। দেখো এই কোশ্চেনটা কিন্তু বারবার আসছে, ঠিক আছে। এটা হচ্ছে সতীদাহ প্রথা, আর একটা আছে বিবাহ বিধবা, যেটা হচ্ছে 1856। দেখো, এই আইনটি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং দ্বারা পাস করা হয়েছিল। এই সমাজ সংস্করণে রাজা রামমোহন রায়ের বিরাট ভূমিকা ছিল, যিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে সক্রিয় আন্দোলন দিয়েছিলেন। পরবর্তী দেখো, দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল বা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া কবে বাস্তবায়িত করা হয়েছে? SAFTA হলো সার্কের অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, অর্থাৎ সার্কের ফুল ফর্ম হচ্ছে তোমার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই দেশগুলির মধ্যে একটা বাণিজ্য চুক্তি। এর লক্ষ্য হচ্ছে যেসব সদস্য দেশগুলি রয়েছে তাদের মধ্যে যাতে শুল্ক হার, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে গেলে যেন ট্যাক্সের পরিমাণটা কম হয় এবং বাণিজ্য বৃদ্ধি যাতে হয়, এবং তার সাথে সাথে অর্থনৈতিক সহযোগিতার সাথে এই কাজটা করা, ঠিক আছে। তারপরে দেখো, 2004 সালে 6 জানুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত 12তম শীর্ষ সম্মেলনের সময় SAFTA স্বাক্ষরিত হয়। এর আওতায় সদস্য দেশগুলি হলো আফগানিস্তান রয়েছে, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা মধ্যে বাণিজ্য বাধা ধীরে ধীরে হ্রাস করার প্রক্রিয়া শুরু হয় এটার মাধ্যমে। সার্কের মধ্যে কটা দেশ রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, টোটাল কিন্তু 8টা কান্ট্রি রয়েছে সার্কের মধ্যে। এটাও হুবহু কখনো কখনো তোমার ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে দেয় যে সার্কের কয়েকটি দেশ রয়েছে, 8টি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, কালামকারী চিত্র মূলত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটি মূলত কাপড়ের কাজ করা হয় বা কাপড়ের ওপর ডিজাইন করা হয় এইটার মাধ্যমে, ঠিক আছে। তারপর দেখো, সিমরনপ্রীত কৌর বার কোন দূরত্ব বা ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন? পেরুতে যে লিমাতে অনুষ্ঠিত হলো ISSF বিশ্বকাপ 2025, সেটাতে কিন্তু মহিলাদের 25 মিটার এয়ার পিস্তলে কিন্তু তিনি রৌপ্য পদক বা সিলভার কিন্তু তিনি জিতেছেন।